ভারতের যে মিডিয়াগুলা লাফালাফি করতো বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে, আজকে তো এদেরকে যদি আমি অন্তত পাইতাম, তাহলে এমন ফিডার ফিরতাম জুতা দি, মানে সম্পূর্ণ ফিডের সামলা উঠে লাইতাম ফিডে জুতা দি ফিডি। আজকে যে ডক্টর ইউনূস এবং মোদির সাথে যে বৈঠক হয়েছে এটার পরে আজকেও কিন্তু মোদি বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, কিন্তু তার দেশে যে মুসলমানরা প্রতিনিয়ত জুলুমের শিকার হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, সেগুলো কিন্তু মোদির মাথায় থাকে না। এই জন্য আমাদের করণীয় হচ্ছে ইন্ডিয়ার ব্যাপারে আমরা কখনো কোনো তেলবাজি এবং যে পররাষ্ট্র নীতি, এটা চোখে চোখ রেখে পররাষ্ট্র নীতি হবে। আমরা ইন্ডিয়ার সাহায্য আপনাকে ছাড়া সেই সময় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি হাসিনুর রহমান স্যারকে একটি প্রশ্ন করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আসলে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি দায়িত্বটা নিত, আমার মনে হয় না এতদিন এই সরকার টিকতে পারতো। সেক্ষেত্রে ডক্টর ইউনূস আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি নয়, তিনি আমাদের বাংলাদেশের একজন রত্ন। তো এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি, বিগত 17-18টা বছর কিন্তু বাংলাদেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল কিন্তু একটি বিষয়ে একমত ছিল যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে একটি নির্বাচন লাগবে। তো হাসিনার পতনের পর যখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আসলো, দেশ আসলে অনেকটাই স্থিতিশীল অবস্থায়, শুধু না, অনেক ক্ষেত্রে দেশটা অনেক উন্নতর দিকে যাচ্ছে। সেই সঙ্গে আমি যেটা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে বোধহয় নির্বাচনের একটি সঠিক যদি রোডম্যাপ দেয়, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে তাহলে কাদা ছড়াছড়ি হতো না, কিংবা এইরকম প্রতিহিংসা পরায়ণ হতো না। কেননা হাসিনা পলায়নের পর কিন্তু বাংলাদেশের দুটি রাজনৈতিক দল, আমি মনে করি দুটি রাজনৈতিক বড় দল ছিল, একটি জামায়াতে ইসলাম, একটি বিএনপি। এখন তার পরবর্তীতে যখন ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করলো, সেটা মিলে আমি মনে করতেছি এখন বাংলাদেশে এই তিনটি বড় দলই এখন আছে। এখন নির্বাচনের সঠিক একটি এগুলো তো বিষয় না, একটু বিষয়টার উপর বলেন, বিষয়ের উপর থাকেন। আমি ওই লাইনে আসতেছি, আপনি লাইনে সরাসরি চলে আসেন না। জি 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 ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি লাইনেই যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যতদিন ক্ষমতায় থাকবে ভারতের জন্য বড় অস্বস্তির বিষয়, এটি মানতে হবে। কারণ তিনি থাকলে ভারতের সব দিক দিয়েই ব্যাঘাত ঘটবে। তো সেক্ষেত্রে হাসিনুল স্যারকে আমি বলতে চাই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে হাসিনাকে বাংলাদেশে আনার বিষয় বলল বা বিচারের জন্য তাকে পাঠানোর জন্য বলল, এটা কি আপনি বিশ্বাস করেন যে ভারত কখনো মেনে নেবে বা হাসিনাকে বাংলাদেশে পাঠাবে? একটু ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সাকিব মোল্লা, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলবেন। দেশ বরণ্য একজন বীর প্রতীক। আসসালামু আলাইকুম স্যার। স্যার, বর্তমানে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, ইনি যা করতে পারবে, আপনার কাছে আমি প্রশ্নগুলো রাখছি, ইনি যা করতে পারবে আমার মনে হয় না আন্তর্জাতিক ভাবে এই রোহিঙ্গা সমস্যার সমাধান বলেন, দেশের যে বর্তমানে যে অবস্থা বলেন, এর কেউ সমস্যার সমাধান করার মতন পরিস্থিতি নাই আমাদের দেশে। যদি বলেন নির্বাচিত সরকার, সেও আন্তর্জাতিক ভাবে এতটুকু গ্রহণযোগ্যতা পাবে না। ইনি বর্তমানে যে সরকার আছে, আমার মনে হয় হয়তো আপনাদের কথা অনেক জায়গায় মূল্যায়ন আছে, আমরা সাধারণ মানুষ, আমাদের কথাই কেউ মূল্যায়ন করবে না। আশা করি যে আপনারা একটু সাপোর্ট দেবেন ইউনূস স্যারকে, যে কোনো মূল্যে। আমাদের আরো 5 বছর ইউনূস স্যারকে চাই। দেশ যদি শান্তি শৃঙ্খলা রাখতে চাই, হয়তো প্রথম একটু লড়বড়ে ছিল সরকার, কিন্তু বর্তমানে যে অবস্থা আছে আন্তর্জাতিক ভাবে দেশে বলেন, ইউনূস স্যারের যথেষ্ট জনপ্রিয়তা বাড়ছে। আর অন্যদিকে কিছু কিছু লোকের সমস্যা আছে যারা হয়তো। প্রশ্ন না থাকলে আমি একটু বাকি দর্শকদের কাছে যাব। ধন্যবাদ আপনাকে। গোলাম রব্বানী বলেন, বিষয়ের উপর কোন প্রশ্ন থাকলে আনমিউট করেন, আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আজকে যারা লাইভে যুক্ত হয়েছে সম্মানিত অতিথি, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। জি, আজকে যে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে যে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে, আসলে আমরা কিন্তু বিদেশে থাকি এবং আমরা ইন্ডিয়ান লোক আছে, তাদের সাথে কাম করি। আমরা যা দেখেছি, যদি আমাদের ইউনূস স্যার যদি না আসতো, এই প্রধান উপদেষ্টার জায়গাতে যদি অন্য কেউ আসতো, আমি মনে করি 10 দিনও টিকতে পারতো না অন্য কোনো যে কোনো লোক। তাকে জঙ্গি বানিয়ে, একদম জঙ্গি বানিয়ে রেখে দিত। আমরা তাদের মিডিয়া ফলো করি, আমাদের হিন্দি মিডিয়া বলেন, ইন্ডিয়ার সমস্ত চ্যানেল আমরা ফলো করি। তারা প্রতিনিয়ত বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের উপর জুলুম হচ্ছে, তারা এগুলো বলে বলে মানে 10 দিনও টিকতে দিত না অন্য ইউনূস স্যার ছাড়া যদি অন্য কেউ আসতো। আমরা তো এগুলো দেখেছি।
তারপরে মনে করেন যে ইন্ডিয়াতে কিন্তু মুসলিমদের উপর যে জুলুম নির্যাতন, মসজিদ ভাঙ্গা, মসজিদের নিচে তারা মন্দির খুঁজে পায়, এগুলো তারা কিন্তু বলে না। খালি বাংলাদেশের প্রতি হিন্দুর উপর নির্যাতন হচ্ছে সেগুলো খালি দেখতে পাই। আজকেও কিন্তু মোদী বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, কিন্তু তার দেশে যে মুসলমানরা প্রতিনিয়ত জুলুমের শিকার হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, সেগুলো কিন্তু মোদীর মাথায় থাকে না। এই জন্য আমাদের করণীয় হচ্ছে ইন্ডিয়ার ব্যাপারে আমরা কখনো কোনো তেলবাজি এবং যে পররাষ্ট্র নীতি, এটা চোখে চোখ রেখে পররাষ্ট্র নীতি হবে। আমরা ইন্ডিয়ার সাহায্য ছাড়া চলতে পারবো? আমাদের জ্ঞান বুদ্ধিতার পরিচয় দিতে হবে এবং প্রতিটা ক্ষেত্রে আমাদের বিষয়ের উপর কথা বলতে হবে। আপনাকে ধন্যবাদ। আজকে ইউনূস সরকারের যে প্রশংসাটুকু আমরা বারবার বলে আসছি, সেটা এখন প্রতিফলিত হচ্ছে। যদি ইউনূস সরকার আমাদের এই ক্লান্তি লগ্নে না থাকতো, তাহলে হয়তো আমরা এই বাংলাদেশে যে একটা সুফল দেখতেছি, এই সুফল পেতে পারতাম না। ইউনূস সরকারের একটা প্রশংসনীয় বিষয় আছে, তিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ, যার সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। আর এর বদলেতে তিনি শুধু বাংলাদেশের প্রতিনিধিত্ব বহন করেন না, বরং তিনি একজন মানবিক মানুষ এবং নোবেল বিজয়ী মানুষ। এক্ষেত্রে সারা বিশ্ব তাকে পর্যবেক্ষণ করে, যারে চিনে এবং তাকে বোঝার জন্য সর্বদা সব দেশের মানুষের ক্ষমতা রাখে। আর সেই প্রেক্ষাপটে তাকে যে সম্মানটুকু দেখানো হয়, এই সম্মানটুকু শুধু বাংলাদেশের জন্য দেখানো হয় না, বরং তার ব্যক্তিগত চরিত্রের উপর দেখানো হয়। আর এখন যে বাংলাদেশের একটা ক্লান্তি লগ্ন, তার চরিত্রটুকু আমাদের জন্য খুবই প্রযোজ্য ছিল, যেটা আমাদের সমাজকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর পরবর্তীতে যে অংশটুকু আমি বলতে চাই, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিশ্বাসী। যদি কোনো দেশ চট্টগ্রাম দখল করার অর্থ বাংলাদেশের কিছু অংশ দখল করা, অর্থাৎ পুরো দেশকে দখল করার একটা তা দৃঢ়তা প্রকাশ করছে। আমরা এই দুঃসাহসিকতার বিরুদ্ধে সোচ্চার, আমরা তাকে ধিক্কার জানাই। আমাদের যারা এরকম প্রচারণা চালাচ্ছে, আমরা ধিক্কার জানাই। আমরা বাংলাদেশি, আমরা সংগ্রামী জাতি, তাদের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। এতটুকু বলে আমি আমার মন্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব আনমিউট করতে হবে, বলে। জি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ এবং সালাম ভাই। আমি রবি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে ভারতের যে মিডিয়াগুলা লাফালাফি করতো বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর ইউনূসকে নিয়ে, আজকে তো এদেরকে যদি আমি অন্তত পাইতাম, তাহলে এমন ফিটতাম জুতা দি, মানে সম্পূর্ণ ফিডের সামলা উঠে লাইতাম জুতা দি ফিডি। আজকে যে ডক্টর ইউনূস এবং মোদির সাথে যে বৈঠক হয়েছে, এটার পরে এদের সামলা রাখতাম না আমি জুতা দি ফিডি। আচ্ছা, আর এখন রবি ভাই কাছে আমার প্রশ্ন, যে তৃতীয় মাত্রার একটা জিল্লুর রহমান না জিল্লুর হক ওর নাম, এই যে বলছে ঈদের আগ পরে দেশে জঙ্গি হামলা হইব। এখন তো দেশে তো জঙ্গি হামলা হইলো না, এ তো ভারতের সাথে সুর মিলাই কথা বলছে। এখন এই সালারে কি আনি রিমান্ডে দিতে পারে না সরকার? এটা দেওয়াটা কি প্রয়োজন কিনা আমার জানার ইচ্ছা ভাই, রবি ভাই, আমার একটু জানার ইচ্ছা। এরা যে ভারতের মিডিয়ার সাথে যে সুর মিলাই কথাগুলো বলছে, এখন এদেরকে এই সরকার রিমান্ডে কিনলে আনে না, আনি জিজ্ঞাসা করে না কোন দিন জঙ্গি হামলা হইব, কোন জায়গাতে হইব, কি আসো বিষয়, এগুলা তো এখন জিজ্ঞাসা করার দরকার। যে ভাই, এটাই প্রশ্ন আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। ভাই শুনে যান, আমরা ভাই সরকার, ভাই একটু শুনে যান জাহাঙ্গীর ভাই, আমরা সরকারে নাই, আপনার সাথে আমি একমত। যদি সরকারে থাকতাম তাহলে আমরা এটা দেখতাম। যেহেতু আমরা সরকারে নাই, এখন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন আমরা নিতে পারবো না। আপনি না, কথা বলবেন ভাই, কথা বলার কথা বলছি আমি, কথা বলতেন। আপনার সরকারে নাই, ঠিক আছে, কথা তো বলতেন। আর আমরা মতিউর রহমান, আর আছে বর্তমানের মতিউর রহমান। শুনেন জাহাঙ্গীর ভাই, এই মতিউর রহমান সাহেব, না একটু জানা যাক। জাহাঙ্গীর ভাই, মতিউর রহমান সাহেব এক পর্যায়ে বাংলাদেশে থাকতে পারে নাই। মানব জীবনের মতিউর রহমান ভাই বাংলাদেশে থাকতে পারে নাই, উনি পালাইয়া যাইতে হয়েছে বিদেশে রাতের অন্ধকারে, তাকে ফ্লাই করে দেওয়া হয়েছে। এই যে এখানে বসা আছে হাসিনুর ভাই, ওনাদের ডিজিডিএফ এর এই আকবর, জেনারেল আকবর, ওনারা গান ধরে প্লেনে উঠাই দিছে এই মতিউর রহমান চৌধুরী সাহেবের। এখন জিল্লুর রহমান কে কি করছে হাসিনা জানেন? তার বাড়ি ঘর থেকে আরম্ভ করে কিছু বাদ দেয় নাই, সবকিছু তার ভাই ব্রাদারের পর্যন্ত পাইন দেয়, তারপরে ফরিদপুরে জেলখানায় পাঠাইছে। ভাই এদের তো কন্ট্রিবিউশন আছে। এখন এরা কি বলতেছে, কেন বলতেছে, বিশ্ব রাজনীতি ভাই আমরা বুঝি না। আমি তো গ্রামে থাকি, আপনিও গ্রামে থাকেন।
এই এটা লজ্জা শরম নাই, এদেরকে লজ্জা শরম নাই, এদেরকে মানে গলা রশি দিয়ে শেষান, গামছা দিয়ে শেষান, রশি দিয়ে শেষান, এদেরকে লজ্জা শরম বলতে কিছু নেই। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব, ধন্যবাদ ভাই।